হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ শুক্রবার, সেপ্টেম্বর মাসের 5 তারিখ। খুবই সুন্দর রোদ উঠেছিল। কালকের তুলনাতেও আজকেও খুব রোদ উঠেছিল। সেই সুযোগেই আমি মাটিগুলো রোদে দিয়ে দিলাম, যেটা কালকে অল্প সময়ের জন্যই তুলে দিয়েছিলাম। মাটি প্রায় শুকিয়ে এসেছে, তবে একেবারেই শুকনো খটখটে করে দেবো না, মাঝামাঝিতে রাখবো যাতে ময়েশ্চার ভাবটা থাকে। যেহেতু এটা কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি, একেবারে যদি খটখটে করে নেওয়া হয় তাহলে মাটির গুণাগুণগুলো নষ্ট হয়ে যাবে। একটুখানি চুন মিশিয়ে দিচ্ছি, এইবার তুলে নেবো। এতে মাটিটা খুব একটা ভেজাও থাকবে না এবং খুব একটা শুকিয়েও যাবে না, একেবারে মাঝামাঝিতে গাছও খুব ভালো হবে। আর প্রতিটা বছর কিন্তু আমি এইভাবেই শীতের সবজি করি। শুধু শীতের সবজি নয়, আমি গরমের সবজিও ঠিক একই রকমভাবে করি। শুকিয়ে গেছে যেহেতু, তাই ক্যারেটের মধ্যে তুলে দেবো, কিন্তু ক্যারেটের চারদিকে যেহেতু ফাঁকা ফাঁকা জালি জালি রয়েছে, সেই জন্য বেরিয়ে না যায়, চারদিক দিয়ে প্লাস্টিক দিয়ে দেবো। এখন আপাতত ভরে রাখবো, তারপর আরেকটু মাটি রোদে খাওয়ানোর পর একসাথে অনেকগুলো চারা বসিয়ে দেবো। আসলে আমার ছাদটা তো খুবই ছোট, এখন থেকেই যদি গাছগুলো বসাতে থাকি তাহলে জায়গাটা আরও ছোট হয়ে যাবে। তাহলে শীতে আরও অন্যান্য গাছ করার জন্য যখন মাটির শুকনো করব তখন জায়গাই পাবো না। সেই জন্য আগে মাটিগুলোকে রেডি করে নিচ্ছি, তারপর আমি এক এক করে সমস্ত চারা বসিয়ে দেবো। চারাগুলো তো রেডি হচ্ছেই, সেটা তো আপনারা দেখেছেনই। কপির চারা, বেগুনের চারা, লঙ্কার চারা, শিমের চারা সব কিছুই উঠে গিয়েছে। সুতরাং কোনো চিন্তা নেই, আস্তে আস্তে সবই হয়ে যাবে। আমি কিন্তু প্রতিটা বছর এইভাবেই করি। এখানেও কিছুটা মাটি রয়েছে, সেটাকেও একেবারে তুলে নেবো। ক্যারেটগুলো এখানেই থাকবে, পরে এই সমস্ত ক্যারেট কিন্তু আমি গাছ বসিয়ে দেবো। ক্যারেটগুলো এখন মাটি ভরার জন্য খুবই ভালো, একসাথে জমা করে করে রাখবো। আরও প্রচুর মাটি রয়েছে যেগুলো আমি সবজির খোসা দিয়ে রেডি করে রেখেছি, তবে এগুলো কিন্তু কোনোটাই মাটি না, মাটি হয়ে গিয়েছে। আমি অনেকবারই বলেছি যে কাঠের ভুসি এবং কাঠের ছিলকা বা সবজির খোসা পচিয়ে পচিয়েই আমি এইভাবে মাটির পরিমাণটা দিনে দিনে বাড়িয়েছি। শুধু রোদ খাওয়ালেই মনে হবে যেন এটা সম্পূর্ণ মাটিতে এইভাবেই হয়। আর এমনি সময় যদি মাটি আমি আনি তাহলে তুলে দেওয়ারও সমস্যা থাকে চারতলার ওপর, তারপরে পাওয়াও যায় না। আর কাউকে বললে সে চট করে টাকা দিলেও তুলে দেবে না চারতলার ওপর, হয়তো এক বস্তা দেবে, কিন্তু এক বস্তা মাটিতে কী আর হবে। যেহেতু আমি সারাটা বছরই চাষ করি, বছরের কিছু কিছু সবজি বাদ দিয়ে বেশিরভাগ সবজিই কিন্তু আমি ছাদ বাগানে করে নিই, সেটা গরমের হোক বা শীতের হোক। আর গতকালকে দেখিয়েছিলাম এই যে সর্ষের খোলটা আমি 3 দিন ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর আমি এই বালতির মধ্যে ফ্যান দিয়ে রেডি করে নিয়েছি। ফ্যানটাও কিন্তু আমার 3 দিনের বাসি ফ্যান ছিল, যেটা আমি এমনিই রেখেছিলাম, সেটাতেই পচে গিয়েছিল। তারপর ভালোভাবে রেডি করেছিলাম। এটা তো কালকেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তবুও নতুন বন্ধুদের উদ্দেশ্যে আবারও একবার দেখিয়ে নিয়েছি। এই যে আমি বাটির মধ্যে খোলটা ভিজিয়েছিলাম, এটা 3 দিন আগের খোলটা ভেজানো, বৃষ্টির জন্য দিতে পারিনি। তারপরে গতকাল জলের মধ্যে এবং ফ্যান জল মিশিয়ে 1 বালতি ভরে রেখেছিলাম, সেটাই আজকে ব্যবহার করব। চাপা দিয়েই রেখেছিলাম, কোনো পোকা টোকা হয়নি যেহেতু আমি নাড়া দিয়ে দিয়েছিলাম। আর যদি ছোটো ছোটো পোকা হয়েও থাকে সেটাও আমি কালকে বলেছিলাম, এতে গাছের কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না। সমস্ত পোকা টোকা সবই মাটির মধ্যে মিশে যাবে। এই সর্ষের খোল দিয়েই কিন্তু সারাটা বছর আমি সবজি করি। সর্ষের খোল এবং কলার খোসা, সবজির খোসা, পুটলি বেঁধে বেঁধে গাছের গোড়ায় গোড়ায় দিই। আমি কিন্তু বাইরের খাবার একেবারেই দিই না, কেমিক্যাল খাবার তো দিই না, কারণ কেমিক্যাল খাবার যদি দিয়েই করার থাকবে তাহলে চাষ করার কি দরকার, তাহলে তো বাজার থেকে কিনে আনলেই হবে। সুতরাং একেবারে সম্পূর্ণ জৈবতেই কিন্তু গাছ করি, আর কোনো কিচ্ছু দরকার লাগে না। সর্ষের খোলেতেই খুব ভালো পুষ্টিও পেয়ে যাবে, নাইট্রোজেনও পেয়ে যাবে, গাছগুলো বৃদ্ধিও হবে এবং সঠিক সময় ফুলও চলে আসবে। এই দেখুন, এবার আমি সর্ষের খোলটাকে একটুখানি পাতলা করে নেবো, নিয়ে সমস্ত গাছে দিয়ে দেবো, ছোট বড়, এমনকি গরমের গাছ, ফল গাছ, ফুল গাছ, সবজি গাছ, পুরনো গাছ, যেই সমস্ত গাছ রয়েছে সবই গাছেই দিয়ে দেবো অল্প অল্প করে, তবে বেশি বেশি দেবো না, যাতে তলা দিয়ে বেরিয়ে সারটা নষ্ট হয়। দিন বৃষ্টির জলেই সমস্ত খাবারের জোগান হয়ে গিয়েছিল গাছেদের, কিন্তু এখন বৃষ্টি যেহেতু কমে গিয়েছে, এখনও তো গাছে খাবারের দরকার। যেমন আমাদের প্রতিদিনই খাবার খেতে লাগে, একদিন খাবার খেলে তার মানে এই না যে পরের দিনকে আমরা খাবো না। গাছের খাবারের দিকটা কিন্তু একটু দেখতে হবে। আর যেহেতু আমরা জৈবতে গাছ করি, সুতরাং খাবারটা তো লাগবেই। ঘরের জিনিস দিয়েই কিন্তু এইসব খাবার আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া যদি কোনো সময় সর্ষের খোল না পান বা সর্ষের খোলের চোকলাটাও না পান, সেক্ষেত্রেও কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে। ঘরের যে সর্ষের দানা আছে সেই দানা বেটেও কিন্তু এইভাবে সর্ষের খোল পচা জল তৈরি করে নেওয়া যায়। সেটা নয় আমি আর একদিন দেখিয়ে দেবো ভিডিওতে।
সমস্ত গাছে দেওয়ার পর এবার ওইদিকে ছোট ছোট চারা গাছগুলোতেও দিতে হবে, যে চারা গাছগুলো বাগানের অন্য আর এক সাইডে রয়েছে। তবে শুধুমাত্র বোগেনভেলিয়া গাছে দেখে দেখে দেবো। বোগেনভেলিয়া যেসব গাছেতে ফুলের কুঁড়ি এখনও পর্যন্ত আসেনি সেই সব গাছে কিন্তু দেবো না। এই দেখুন বেগুন গাছের পাতাগুলো কতটা বড় হয়েছে, গাছটা ভীষণই হেলদি, আবারও নতুন ব্রাঞ্চ বেরাচ্ছে। এই মাথাটা কেটে দিলেই নতুন নতুন ব্রাঞ্চ বেড়ে যাবে। এদিকের ফুল গাছগুলো জবা গাছ, করবি গাছ, কলকে গাছ, নানান ধরনের যেসব গাছগুলো রয়েছে সেই সব গাছেতেও আমি হাফ মগ করে দিয়ে দেবো, কারণ সেই সব গাছেও ফুল ফোটাবার জন্য যথেষ্ট পরিমাণে খাবারের দরকার। আর এই ফুল গাছেও কিন্তু আমি জৈবতেই করি, কারণ এই ফুল গাছের মধ্যে যদি আমি কেমিক্যাল সার ব্যবহার করি, এখানকার মাটিও আমি অদল বদল করে গাছ করতে ব্যবহার করি। সুতরাং কখন কোন মাটি কোথায় মিশে যায় সেই জন্য কেমিক্যাল আমি রাখিই না বাগানে। এপাশে সব জবা গাছের পেছনে রয়েছে লতানো গাছগুলো, ঝিঙে, বরবটি, করলা, শসা, সেইগুলো সব ওই বেড়াতে না উঠে জবা গাছের মধ্যেই জড়িয়ে জড়িয়ে ওঠার চেষ্টা করছে। এগুলোকে সরিয়ে দিতে হবে, বেঁধে দিলেই হবে, না হলে পুরো জবা গাছটাকে জড়িয়ে ধরবে, আর তখন জবা গাছটা দেখতেও খারাপ লাগবে, ফুলগুলো পাড়তেও অসুবিধা। এইসব গ্রো ব্যাগগুলো যেহেতু একটু বড় বড়, তাই এর মধ্যে 1 মগ থেকে 1.5 মগ পর্যন্ত জল দিতে হবে। গাছে যদি সঠিক পরিমাণে খাবারটা দিতে পারি তাহলে কিন্তু ফসল খুবই ভালো হবে, যেরকমটি আমার ছাদ বাগানে সবসময় হয়ে থাকে। সমস্ত গাছে দেয়া হয়ে গেলেও নিচের গাছগুলো এখনও বাকি রয়েছে। 3 তলা ছাদে এই খোলের সারটা নিয়ে গিয়ে সেই সব গাছেও দেবো, তবে ইনডোর প্ল্যানে কিন্তু দেওয়ার প্রয়োজনই নেই। ইনডোর প্ল্যানে দিলে গাছ নষ্ট হয়ে যাবে। ইনডোর প্ল্যানে আমি সাধারণত ভার্মি কম্পোস্টই দিই 1 মুঠো করে। আর এই যে বোগেনভেলিয়ার কথা বলছিলাম, যে এইসব বোগেনভেলিয়াতে ফুল ধরে রয়েছে বা নতুন করে কুড়ি আসছে, সেই সব বোগেনভেলিয়াতেই কিন্তু আমি খোলের সার দিয়েছি। আর যেগুলো ঝিমিয়ে রয়েছে, যেমন ধরুন এই জবা গাছের পাশটাতে, সেইটা কিন্তু আমি দিইনি, কারণ বোগেনভেলিয়া গাছে কষ্ট দিলেই, জলের অভাব দিলে, খাবারের অভাব দিলেই কিন্তু ফুল চলে আসে, কুড়ি চলে আসে। আর এই সব গাছে তো দিতেই হবে, কারণ এত ফুল দিচ্ছে, এত ফুল দিলেও তো খাবারের প্রয়োজন, তাই এই সমস্ত গাছে দিয়ে দেবো। নয়নতারার এখনও অনেক গাছ আছে যেগুলোকে তুলতে হবে, তুলে টবগুলোকে খালি পেতে হবে, কারণ শীতের সময় এমনিতেও নয়নতারা গাছের ফুলের সংখ্যা কমে যায়, ফুলগুলো ছোট ছোট হয়। আর চন্দ্রমল্লিকাতে দেখুন কতটা ঝাঁকড়া হয়েছে, এরপর কিন্তু সাপোর্ট দিতে হবে, আর একটু পিঞ্চিং করা দরকার, তবে আজকে আর করবো না। এদিকে লঙ্কা গাছ, শাক গাছ, লেবু গাছ, যত রকমের লেবু গাছ আছে সবই 1 মগ হাফ মগ করে দিয়ে দেবো। আবারও কিছুটা লেবু পেকে গিয়েছে, সেগুলোকেও তুলতে হবে। অবশ্য এতগুলো লেবু গাছ তো সবসময় লেবু খাওয়াও হয় না ঠিকভাবে, তার ফলে ফ্রিজে জমে যায়। আর বন্ধুবান্ধবদের যখন কেউ বাড়িতে আসে তখন তো দিয়ে দেওয়াই হয়, দিয়ে খেলে ভালোও লাগে। নিজের বাগানের সবজি দিতে গেলে মনটা এত খুশি লাগে, আর তারাও পেয়ে খুবই খুশি হয়। এদিকে ছোট ছোট যত চারা রয়েছে, ক্যারেটের, লাউ গাছ, ঝিঙে গাছ, বেগুন গাছ, আর ওইদিকে চিচিঙ্গে গাছ, কচু গাছের যে গোড়াটা কালকে কেটেছিলাম সেখানে, সমস্ত গাছেতেই আমি 1 মগ 1.5 মগ করে দিয়ে দিয়েছি। আর এই কচু গাছের গোড়াটার মধ্যে যেহেতু ড্রামটা অনেকটাই বড়, তাই 2 মগ করে এই সারটা দিয়েছি। আর এইটা কালকে বললাম না, লাউয়ের চারাটা দেখুন কতটা বড় হয়েছে। শিম গাছও দিয়েছি সাথে, এই বরবটির এদিকে চারাগুলো তো দিয়েছি। এবার আস্তে আস্তে মাধবীলতা গাছের ফুলের সংখ্যা কমতে থাকবে। শীতে অতটা ভালো পাওয়া যায় না, গরম থেকেই সারা গরমে ফুলে ভরে থাকে গাছটা। এই গাছটা আমার খুবই পছন্দের গাছ, আর খুব হালকা হালকা মিষ্টি একটা গন্ধও রয়েছে। এদিকেরও এখনও অনেক কচু শাক রয়েছে, সেইগুলোতেও খাবার দিতে হবে। আর এই লঙ্কার চারাগুলো যেগুলো কালকে দেখালাম, এখান থেকেই তুলে তুলে বসিয়েছি। এই লঙ্কার চারাগুলোকেও এবার বসিয়ে দিতে হবে, আলাদা করতে হবে। তবে দুর্বল চারাগুলো কিন্তু নেবো না, ওগুলো ফেলে দেবো। যেগুলো খুব ভালো স্বাস্থ্যবান চারা আছে সেই চারাগুলোই বসাবো, সেখান থেকেই কিন্তু খুব ভালো আমি লঙ্কা পাবো। আর এ পাশের চারাগুলো যেগুলো কালকে দেখিয়েছিলাম, সেই চারাগুলোর মধ্যেও চলে দিতে হবে, তাই জন্য 3 তলার ছাদে আমি খোলের সার নিয়ে এনেছি। সাথে এই বেগুন চারাগুলোকে এবার আলাদা করতে হবে। আর এই যে চন্দ্রমল্লিকার একটা কাটিং এখানে রয়েছে। তবে গাঁদা গাছে কিন্তু খুব একটা বেশি খাবার দিতে লাগে না, গাঁদা গাছ খুব একটা বেশি খাবার পছন্দ করে না, অল্প মাসে একবার খাবার দিলেই যথেষ্ট। এদিকে টবগুলোও কিন্তু অনেকটাই খালি হয়ে গেছে, এগুলো সব আলাদা আলাদা করে বসিয়ে দিতে হবে। অনেক চারা যেহেতু বাড়ছে, উঠে যাচ্ছে অনেক চারা, আসলে এই বর্ষা সিজনের শেষের দিকে অনেক চারা উঠে যায়। লাউয়ের চারাগুলোতে এখন দেবো না, সবে মাত্র টবের মধ্যে মুখটাও পর্যন্ত খোলেনি, কটা দিন যাক তারপর এই গাছে দেবো। বাকি এখানে যে হলুদ গাছ, আদা গাছ রয়েছে, সমস্ত গাছেই কিন্তু আমি এই খোলের সারটা দিয়ে দেবো। উপরে যেতে হবে, আজকে আবার একটুখানি কীটনাশকও দিয়ে দেবো। আপনাদেরকে 3 দিন আগে বলেছিলাম যে 3 দিন পর পর, 3 দিন পর পর মানে 3 দিন একদিন দিলেন, তারপর 2 দিন বাদ দিয়ে আবার একদিন দিবেন।
এরকম আবারও 2 দিন বাদ দিয়ে এরকম 3 বার দিলেই কিন্তু গাছের দিয়ে পোকা টোকা মিলিবাগ টিলিবাগ একেবারেই নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে তখন শীতের চারা আপনি আরামসে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি এই পোকাগুলো রয়ে যায় সেক্ষেত্রে গাছ পুরো খেয়ে ঝাঁঝরা করে দেবে। এই দেখুন এই বোগেনভিলিয়া গাছগুলো ঝিমিয়ে গেছে, এতে জলও দেবো না এবং খাবারও দেবো না, তাহলেই তাড়াতাড়ি করে কুঁড়ি চলে আসে। এই দেশি জবাগুলো সারাটা বছরই ফুল দেয়, শীতের সময়তেও দেয়, তবে পরিমাণে অল্প। কিন্তু করবী গাছগুলোতে শীতের সময় একেবারেই ফুল পাওয়া যায় না, একেবারেই অল্প অল্প হতে হতে একেবারেই ন্যাড়া হয়ে যায়। বোতলের মধ্যে 3 রকমের ওষুধ মিশিয়ে নিয়ে এনেছি, প্রতিটা গাছে স্প্রে করে দেবো। এর 2 দিন আগে যখন ভিডিও দিয়েছিলাম অনেকেই বলেছেন যে নামগুলো বলে দিতে, সেই জন্য আমি ছবি দিয়ে দিচ্ছি ভিডিওর শেষে। আর এটা আমি 3 রকমের মিশিয়ে দিয়েছি, সবই 10 ফোঁটা 8 ফোঁটা করে, সবই জৈব, এগুলো কোনোটাই কিন্তু কেমিক্যাল নয়। এইটা 3 দিন ধরে দেবেন, আমি যেমন বললাম 3 দিন পর পর না, মানে 2 দিন 3 দিন পর পর এইভাবে 3 দিন দেবেন। 3 এরকমভাবে দিলেই কিন্তু আর প্রয়োজন পড়বে না, এতেই যথেষ্ট। সমস্ত পোকা মাকড় কীটনাশক রোগ টোগ যা আছে সব পিঁপড়ে ঠিপড়ে যা আছে সবই চলে যাবে। আর এক বন্ধু জিজ্ঞাসা করেছো বরবটি গাছে প্রচুর জাপ পোকা হয়েছে, এটা কিন্তু আমি অনেক দিন ধরে বলছি, শিম গাছে এবং বরবটি গাছে কিন্তু জাপ পোকার মানে আক্রমণটা খুব তাড়াতাড়ি হয়, ছোট থেকেই কিন্তু লক্ষ্য রাখতে হবে। ঠিক তেমনই উচ্ছে করলা গাছে একবার বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তখন কিন্তু এটা ছাড়ানো খুবই অসুবিধা। এই দেখুন আমার বরবটি গাছগুলো কতটা ফ্রেশ, কারণ প্রথম থেকেই এই যত্নগুলো করতে হবে। সব গাছ তো সমান না, যেমন শসা গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, এইসব গাছে কিন্তু এই সমস্যাটা হয় না। সারা বর্ষাকাল জুড়ে তো আপনারা দেখেছেন এই মাঝে মধ্যেই আমি গাছের পাতাতে কাঠের ছাই ছিটিয়ে দিচ্ছিলাম, ধুয়ে যাচ্ছিলো তাও দিচ্ছিলাম, আবার কিছু কিছু সময় শ্যাম্পুও স্প্রে করেছিলাম, সেই জন্যই এখন একেবারেই ঠিকঠাক রয়েছে গাছগুলো। এই দেখুন এটার কথা বলছিলাম প্রোফেস সুপার, এটা 10 ফোঁটা দেবেন। আর একটা রয়েছে স্টিকার, মানে এটা একটা আঠালো জাতীয় জিনিস, এগুলো দিলে ওষুধের মধ্যে আঠার মতো মিশে যাবে এবং গাছের পাতার মধ্যে আটকে যাবে। সাথে এটাও দিই, এটা হচ্ছে কাকা কীটনাশক, এটাও জৈব, সব কিছু একসাথে মিশিয়ে অল্প পরিমাণে গাছে দিলেই যথেষ্ট।